ওকে স্যার দেখেন কাইন্ডস অফ ভার্বটা তাহলে একটু আবার বলি যে ফিনিট ভার্ব হচ্ছে ফিনিট ভার্ব হচ্ছে কি নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে আবার ভাগ করা যায় কয় ভাগে? পজিটিভ ভার্ব। আর অক্সিলারি ভার্বকে প্রাইমারি আর রিগুলার ভার্ব। রিগুলার ভার্ব এখন হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আবার তোমার ওই ইনট্রানজিটিভকেও আবার কি রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব চিনি? এই চিনি? এই রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব চিনি না? স্ট্রং ভার্ব কি রেগুলার ভার্ব? স্ট্রং ভার্ব আর উইক ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব। আর ওই যে পড়েন না আপনারা ভার্ব পড়তেছেন না স্ট্রং ভার্ব উইক ভার্ব, সেখানে দেখবেন রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব লেখা আছে। তাহলে এই দুটো কিন্তু আমরা শেখা শেষ। এবার নন ফিনিটিভ ভার্ব কি কি? পার্টিসিপল, পার্টিসিপল জিরান্ট। কথা ক্লিয়ার? ওকে। ওকে দেখেন তাহলে ভার্বটা নিয়ে আমরা একটু দেখি এবার। যদিও ভার্বটা আমাদের যারা ওল্ড যাদের সিট আছে তাদের হচ্ছে অন্য একটা টপিক আলোচনা করা ছিল, কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের একটা অংশ। ভার্ব কি পার্টস অফ স্পিচের একটা অংশ না? সেহেতু এটাকে আমি পরবর্তীতে সংযোজন করছি। বুঝতে পারছেন কি? ক্লিয়ার? তাই আলাদা আলাদাভাবে পড়া লাগবে না। দেখেন ভার্ব যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা থাকা বা হওয়াকে বোঝায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? ভার্ব বলা হয়। কোনো কিছু করা বা হওয়া থাকা বোঝায় তাদেরকে কি বলা হয়? এই তোমার সাথে একটা আমি একটু দেখাই। হ্যাঁ, তাহলে যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া বা থাকা বোঝাবে, যেমন আমি তোমাকে আঘাত করলাম হাত দ্বারা, আঘাতটাই হচ্ছে একটা কাজ করলো না এখানে, ওটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এখানে আমরা শুরুতে দেখবো ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব। ভার্ব কয় প্রকার ছিল? ফিনিট ভার্ব। তাহলে আমরা দুইটাকে আগে চিনি নিই, আমরা চিনি নিই। দেখেন ব্যবহার, এটা জানতে হবে যে ভার্ব, এই ভার্বটা ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্বটা কোথায় কোথায় যায় সেটা আমি লিখে রাখছি। হ্যাঁ, এই ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব ব্যবহার হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কানেক্টর এবং ভয়েস। এখানে এই দুটো জিনিস লাগবে। ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব ব্যবহার হয়। ক্লিয়ার? একদম মনোযোগ সহকারে পড়বেন, পরে আমি ভোরে লিখে দিব। ওকে, আগে মনোযোগ সহকারে দেখেন, আমি বুঝাই দেবো পরে ভোরেতে। এখানে আগে পরে শুনেন। নিচের উদাহরণটি পড়ো। হি ওয়ান্টস টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ। হি ওয়ান্টস টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি বাট নেভার ডাজ ইট। খেয়াল করেন উপরের সেন্টেন্সের ওয়ান্টস শব্দ পাইছেন? আচ্ছা, ওয়ান্টস আসলে ভার্ব না, শুধু ওয়ান্ট ভার্ব। WANT এটা হচ্ছে ভার্ব, কিন্তু এস কিন্তু যোগ করা হয়েছে, তাই না? এবং টেক দুটি কি ভার্ব না? ওয়ান্টস এবং টেক দুটি কিন্তু কি ভার্ব, কিন্তু ওয়ান্টস এর সাথে টেকের সাথে এর কারণ হলো ওয়ান্টস ভার্বটি তার সাবজেক্ট হি এর পার্সন, নাম্বার ও টেন্স অনুসারে হলেও টেক সেই অনুযায়ী হয়নি। আবারও বলি, এখানে কি হয়েছে আমাদের? ওই যে ওয়ান্টস যে ভার্ব, এই ভার্বটা হি, পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে হলেও টেক কিন্তু, এই আপনার দিকে তাকাচ্ছেন, ছিট নাই একটা নেন, আপনাদের কাছে দুটো থাকলে ও আমি বলে দিই না ভার্বের কথা। আচ্ছা, বুঝতে গেলে ওটা কি ক্লাস করেন নাই আপনারা ভার্বের? দেন যে একটা কারো কাছে নাই, এই কার কাছে আছে দেখি নাই। তাহলে আবারও বলি যে এক্সাম্পলটা যখন দেখলাম সেখানে ওয়ান্টস একটা ভার্ব, টেক একটা কি ভার্ব, কিন্তু ওয়ান্টসের সাথে যোগ হয়েছে কিন্তু টেকের সাথে যুক্ত হয়। ঠিক আছে, নিচে দেখো এখানে পাইছেন, এখানে ভিন্ন সাবজেক্ট এবং ভিন্ন টেন্স হলেও টেকের কোনো পরিবর্তন হতো না। যেমন আবার দেখেন, দে ওয়ান্টেড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইয়েস্টারডে। দে ওয়ান্টেড টু টেক, তারা ওয়ান্টেড কি নিয়েছিল, টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইয়েস্টারডে। হ্যাঁ, তারা গতকালকে কী করছিল? শারীরিক ব্যায়াম করেছিল বা নিয়েছিল, এখানে বুঝাইছে। এখন কথা হচ্ছে একবার ওয়ান্টস হইল আর একবার ওয়ান্টেড হইল, বাট টেক কখনো টেক্স হইল না, টেকড হইল না, ইডিউজক হইল না। বাট কেন?
তার মানে বোঝা গেছে যে ভার্বটা, মনোযোগ, যে ভার্বটা সাবজেক্টের সাথে বসবে, সাবজেক্টের এবং যে ভার্ব টেন্স অনুসারে পার্সন অনুসারে ব্যবহার হবে, যেমন থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে কি হয়, আবার টেন্স পরিবর্তনের জন্য ওয়ান্টের সাথে কি যোগ করলেন, ইডি যোগ করলেন না, ওয়ান্টেড করলেন না। দেখেন আগে প্রথম ছিল কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, কি ছিল, এবার কি প্রেজেন্ট ইনডিফিনিট, কি এই পাস্ট ইনডিফিনিট। কেন পাস্ট ইনডিফিনিট হইল, ইডি যোগ হয়েছে, ভার্ব টু হয়েছে, আগে ছিল ভার্ব ওয়ান, এখন হচ্ছে ভার্ব টু। আগে ছিল ভার্ব ওয়ান, এখন হচ্ছে কি, তাহলে দেখেন টেন্স পরিবর্তন হয়ে গেল ভার্বের মাধ্যমে, কিন্তু টেকের কোনো পরিবর্তন হয়েছে কি, হয় নাই। আবার যখন প্রেজেন্ট টেন্সে ছিল হি ওয়ান্টস লেখা ছিল, কি ছিল, এস যোগ হয়েছিল না। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বাই এস যোগ হয়, কিন্তু পাস্ট টেন্সে এস বাই এস যুক্ত হয় না, কিন্তু ইডি যোগ হয়, কি হয়, সেটা ওয়ান্টের সাথে হয়েছে, টেকের সাথে হয়েছে কি। তাহলে বুঝতে হবে যে ভার্ব টেন্স এবং সাবজেক্টের উপর ভিত্তি করে হয় তাকে বলা হয় ফিনিট ভার্ব, আর যে ভার্ব টেন্স বা সাবজেক্টের উপর ভিত্তি করে হয় না তাকে বলা হয় নন ফিনিটিভ ভার্ব। কথা ক্লিয়ার না, ভেজাল আছে? দেখেন এই যে ওয়ান্টস ভার্বটি তার সাবজেক্টের পার্সন, নাম্বার ও টেন্স অনুসারে পরিবর্তিত হলো, এই কারণে একে বলা হবে সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব। অন্যদিকে টেক ভার্বটি যে তার সাবজেক্টের পার্সন, নাম্বার অনুসারে পরিবর্তিত হলো না, এই কারণে এটি নন ফিনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। কথা বুঝছেন না, বুঝেন নাই? এটা বুঝাই দিলাম, যে কথাগুলো বললাম সেটাই বলছি, যে এস বাই এস যোগ হয়েছে বা ইডি যোগ হয়েছে দেখে সমাপিকা ক্রিয়া মানে ফিনিট ভার্ব, এস বাই এস যোগ হয় নাই, এই জন্য এটা হচ্ছে কি, নন ফিনিট ভার্ব। কথা বুঝছেন না, বুঝেন নাই? কথা ক্লিয়ার? ভেজাল আছে কি কথার মধ্যে? এবার স্যার তাহলে আমরা ফিনিট ভার্ব শিখলাম না, তাহলে ফিনিট ভার্বটা আবারও বলি, তুমি একটু বলো তো আশা, বলি ফিনিট ভার্বটা। যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে হয়ে থাকে তাদেরকে ফিনিট ভার্ব বলা হয়, আর যে ভার্ব টেন্স এবং পার্সন অনুসারে হয়ে থাকে না তাদেরকে নন ফিনিট অর্থাৎ অসমাপিকা ক্রিয়া বলা হয়। বুঝতে পেরেছেন? ওকে, এখন আমরা দেখব নন ফিনিট ভার্বের বৈশিষ্ট্য। কি দেখব? নন ফিনিট ভার্বের বৈশিষ্ট্য। নন ফিনিট ভার্বের বৈশিষ্ট্যটা একটু দেখি প্লিজ। আমরা যদি নন ফিনিট ভার্বটা চিনতে পারি তাহলে আর ফিনিট ভার্ব নিয়ে ঝামেলা হবে। ওকে, টু যুক্ত ভার্ব, দেন টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। একে কি বলা হয়? ইনফিনিটিভ। কি বলা হয়? আচ্ছা, নন ফিনিট ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? নন ফিনিট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? এই যে জিরান পার্টিসিপল আর ইনফিনিটিভ। জিরান আর ইনফিনিটিভ। তাহলে দেখেন তো ইনফিনিটিভ চিনলেন কিনা? জি স্যার। টু যুক্ত ভার্ব আছে সেটা কি? ইনফিনিটিভ বলা হয়, কিন্তু এটা একটা নন ফিনিট ভার্ব, ঠিক কি না? নন ফিনিট ভার্ব। পরে দেখেন ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, কি হলো? ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল হয়? কি হয়? কি আছে? গোয়িং টু, গোয়িং, স্যার আমাদের আছে গোয়িং হোম, আই উইল, মাই, লাক না, গোয়িং হোম, আই উইল, মাই লাঞ্চ। শুরুতে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, এটি আবার এটা কি হইতে পারে দেখেন, বাই প্লাস, হ্যাঁ, তারপরে বাই শুনেন একটু কথা বলে দিই, উইদাউট জিরান। কালো একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনেন, একটু প্যাচ দিয়ে লিখছি। এটি আবার বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বাই প্লাস জিরান। ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটাকে কি বলা হয়? বাই প্লাস জিরান হলো না জিরান বলা হয়। ভার্ব প্লাস আইএনজি এটাকে কি বলা হয়? জিরান বলা হয়। যেন গোর সাথে যদি গোয়িং লিখি কি হবে? স্যার গোটা ভার্ব আর আইএনজি তে যুক্ত হয়েছে তাই এই জন্য জিরান হলো। গো কি? গো ভার্ব। গোর সাথে যদি বলি গোয়িং তাহলে কি হলো? গোয়িং, এটা আইএনজি যুক্ত হয়েছে। রিড মানে কি? রিড অর্থ রিডিং, তাহলে এটা কি হলো? জিরান। কিন্তু সাইডের শর্ত আছে, শুরুতে থাকতে হবে। কোথায় থাকতে হবে? শুরুতে থাকতে হবে। শুরুতে। এই জন্য বলছি যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বাই প্লাস জিরান বললেই চিনবেন। বাই ডুইং, চিনতে পারছেন? বাই ডুইং পাইছেন? বাই ডুইং একটা জিরান আছে, হ্যাঁ, বাই জিরান প্লাস উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, চিনছেন না চেনেন নাই? উইদাউট প্লাস ভার্বের সাথে এটাকে বলা হবে অর্থাৎ উইদাউট জিরান। কি মানে? উইদাউট ডুইং। আগে ছিল বাই ডুইং, এবার কি লিখছি? এগুলা যদি শুরুতে থাকে সেটাও হবে নন ফিনিট ভার্ব। তার মানে কথা বলি, যদি লেখা থাকে বাই ডুইং, আই মিন বাইয়ের সাথে ভার্বের সাথে, আমি বুঝতে বাই লিখছি, বাইয়ের পর একটা জিরান বলেন আপনি, বাই রিডিং, বাই ডুইং, বাই হ্যাঙ্গিং, বাই হিটিং, বাই ওয়ার্কিং। কথা ক্লিয়ার? বা উইদাউট হ্যাঙ্গিং, উইদাউট রিডিং, উইদাউট প্লেয়িং, এরকম কথা আছে না?
আই মিন উইথআউট থাকবে, সাথে এমন একটা ভার্ব থাকবে যার সাথে কি আছে, আইনজি আছে। তাহলে ওটা কি হবে আপনাদের বাই জিরান নন ফিনিট ভার্ব। কি হবে? বাই দেয়া জিরান থাকলে বলতে হয় বাই জিরান, উইদাউট থাকলে বলে উইদাউট জিরান। কথা ক্লিয়ার? কিন্তু মূল শর্ত হলো যে শুরুতে ভার্বের সাথে আইনজি আছে কিনা। যদি আইনজি দ্বারা সেন্টেন্স শুরু হইলো ওটা কি হয়ে গেল? নন বাই ফিনিট জিরান ভার্ব। অথবা উইদাউট। কথা ক্লিয়ার? এবার দেখেন কি আছে, ভার্বের পাস পার্টিসিপল কি আছে এবার ভার্বের পাস V3 মনে আছে, পার্টিসিপল ফর্ম। ধান্দা দর্শকে কি আছে V3, কি আছে স্পোকেন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, শুরুতে অক্সিলারি ভার্ব দেওয়া নাই। এই তিনটি বৈশিষ্ট্য ছাড়া বাকি সব সেন্টেন্স কি থাকবে? ফিনিট ভার্ব। নন তাহলে আমাকে একটু মুখস্থবিদ্যা আপনি বলতে পারবেন না, টু যুক্ত ভার্ব থাকলে নন ফিনিট, ভার্বের সাথে আইনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকলে সেন্টেন্সের শুরুতে নন ফিনিট, তারপর সেন্টেন্সের শুরুতে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা কি হবে? কে বলতে পারবেন তিনটা কথা? বলেন। তুমি বলো। উপযুক্ত ভার্ব ইনফিনিটিভ থাকলে তাকে নন ফিনিট ভার্ব বলে। আবার ভার্বের সাথে শুরুতে আইনজি থাকলে সেটি বাই জিরান হয়, আবার উইদাউট জিরান হয়। শুরুতে আবার হলো পাস্ট পার্টিসিপল থাকলে তখন এটি নন ফিনিট ভার্ব বলা হয়। আর এই তিনটা বৈশিষ্ট্য ছাড়া যা আছে সব কিছুই হলো ফিনিট ভার্ব। জি, তার মানে আমরা বুঝতে পারলাম যে টু যুক্ত ভার্ব থাকলে নন ফিনিট, সেন্টেন্সের শুরুতে থাকতে হবে। কোথায়? আবার মাঝখানে বসলে মারামারি বাজায় দিয়েন না। মানে যদিও এর একটা নন ফিনিট ভার্ব বৈশিষ্ট্য, টু যুক্ত ভার্ব, ভার্বের সাথে আইনজি যুক্ত ভার্ব, V3 এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে এটা কি হয়ে যায়? নন ফিনিট। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে ভার্বের দুটো স্টেপ আমাদের শেষ, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। এখন আছে দেখেন তো কি কি আছে, এক্সাম্পলটা দেখেন শীটটা। এখন কি আছে বলেন? প্রিন্সিপাল ফিনিট ভার্বকে নন ফিনিট ভার্বের কিন্তু আর বইয়ে শোনেন, নন ফিনিট ভার্বের মধ্যে জিরান আমরা কি চিনলাম? জি স্যার। নন ফিনিট ভার্বকে কয় ভাগে ভাগ করা যায় বলেন? নন ফিনিট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। জিরান চিনেন? বলেন তো জিরানটা কি? স্যার ভার্বের সাথে আইনজি। আইনজি ভার্বের সাথে তারপর আইনজি আরেকটা কি আছে? ইনফিনিটিভ না? ইনফিনিটিভ কি? ইনফিনিট টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। তারপর পার্টিসিপল পার্টিসিপল V3। ভিতরে পার্টিসিপল। তাহলে আমরা নন ফিনিট ভার্ব চিনলাম কি চিনলাম না? এখন আমাদের তাহলে ফিনিট ভার্বগুলো চিনতে হবে না? জি স্যার। আচ্ছা, ফিনিট ভার্বকে ভাগ করা যায় কি ভাবে? ফিনিট ভার্বকে ভাগ করা যায় হলো কি বলেন? 2 ভাগে হবে। বলেন। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। দেখেন প্রিন্সিপাল ভার্বটা দেখেন প্লিজ। প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দেখেন, পান নাই? জি স্যার পাইছি তো। পাইছেন? জি স্যার। প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব অন্য কোনো ভার্বের সহায়তা ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যে ভার্ব অন্য কোনো ভার্বের সহায়তা ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। 3 কাইন্ডস অফ প্রিন্সিপাল ভার্ব। আবারও বলে, যে ভার্ব অন্যজনের সহায়তা ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় না, হয় না। তখন তাকে কি বলা হয়? প্রিন্সিপাল ভার্ব বলা হয়। প্রিন্সিপাল ভার্ব বলা হয়। 3 কাইন্ডস অফ প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার কয়ভাবে লেখা 3 যায়? ভাগে ভাগ করা যায়। দেখেন তো আপনার কাছে, আপনার মুখস্থ আছে কিনা? জি স্যার আছে। আছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব। যদিও আমি সম্পূর্ণগুলো বর্ণনা করি নাই, মেন যেগুলো লাগবে সেগুলো করছি। বলেন একটু বুঝছেন? জি স্যার। ট্রানজিটিভ ভার্ব তাহলে আমাদের জানতে হবে না। প্রিন্সিপাল থেকে আমরা ট্রানজিটিভ ঢুকলাম, বুঝতে পারছেন? জি স্যার। এই বুঝতে পারছেন? মাঝে মধ্যে একটু আমার চশমার দিকে তাকান, ঠিক আছে? তাহলে বুঝবো যে না বুঝতে পারতেছেন। তারপর দেন 3 কাইন্ডস বললাম। এখন হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্বটার একটু আলোচনা করি, খুবই সহজ, অল্পতে শেষ হবে। যেটা পড়তে বলবো সেটা টিক দিবেন, একদম মুখস্থ করে ফেলবেন। ওকে, চিনতে হবে। আমার কথা হচ্ছে গ্রামার যেন যেটা আমি শিখতে পারি। ওকে, একটা সেন্টেন্স পড়ে যেন বুঝতে পারো যে এর মধ্যে পার্টস অফ স্পিচের কী কী আছে, কোন সেন্টেন্স আছে, কোন টেন্স আছে, কোন ভার্ব আছে, এগুলো যদি তুমি চিনো তাহলে তোমার আর কি গ্রামারের নিয়ে কোনো ঝামেলা মনে হবে না। যদি না চিনো তাহলে দুর্বল। স্যার, ট্রানজিটিভ ভার্ব সকর্ম ক্রিয়া, যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশের জন্য কর্তা ছাড়াও অন্য কোনো ওয়ার্ড বা অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অথবা যে ভার্ব অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট থাকে, কি থাকে? এখন কথা বলে দিই, একটা সহজ কথা মনে রাখার জন্য। মনে রাখবা, তুমি যে সংজ্ঞা বলবা ঠিক আছে, কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের প্রয়োজন আছে। ট্রানজিটিভ ভার্বের কি আছে? অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, অবজেক্ট ছাড়া। কিন্তু ইনট্রানজিটিভ
অবজেক্টের প্রয়োজন নাই, কিন্তু- একটু নিজে নিজে জি 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 বুঝতে পারছেন কি, ওটা অবজেক্ট দিয়েও হয় অবজেক্ট ছাড়াও হয়, কিন্তু ট্রানজিশন অন। দেখা গেছে গা পিঠে আগান, চেয়ারটা তুলেন, গলার সমস্যা। আগে বসেন, খারাপ লাগবে না। তাহলে প্লিজ মনোযোগ দেন, প্লিজ উৎসাহ দিবেন, যে যে বান্ধবী পড়তে চায় না তাদেরকে উৎসাহ দিয়ে ভালো করবেন, এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি নিজেও ভালো হয়েছি আমার এক বন্ধুর কারণে, সত্য কথা। আমার বন্ধু, আমি বলতেছি, আমার বন্ধু কামাল, আমার বন্ধু কবির, বাস্তব, হ্যাঁ মাহফুজা, আমার একটা ভালো বান্ধবী ছিল, আবার বন্ধু ছিল কবির, কামাল। এই যে বিশেষ করে কামাল আমাকে খুব হেল্প করতো পড়ার জন্য, কবির মামা অনেক হেল্প করতো, বন্ধু এটা পর মামা, এটা পর মামা, ওইটা পর, বুঝতে পারছেন, নাইনে প্রথম অবস্থায় আমার খুব ভালো লাগতো। এইভাবে ধীরে ধীরে আমি কিন্তু যে এইটা ঘুরতাম ফালতু ছেলেদের সাথে, কিন্তু নাইনে ওঠার পর থেকে ওদের সাথে মিশা শুরু করলাম, ওরা কন্টিনিউ পড়ে, ওরা পরে কিন্তু আমারও পড়তে হয়, এই জন্য আমিও পড়া শুরু করলাম, স্কুলে যা পড়তাম বাসায় এসে পড়ছি, বুঝতে পারছেন। ওকে দেখেন, ওদের দেখে দেখে ভালোদের সাথে থাকতে থাকতে ভালো হয়ে গেছে। ট্রানজিটিভ ভার্ব প্লিজ, তাহলে যে ভার্বের অবজেক্ট থাকতে হবে, থাকতেই হবে, সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা তাহলে দেখি স্ট্রাকচারটা দেখেন, ভার্ব প্লাস অবজেক্ট, কি লিখছি, অবজেক্ট হবে নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেশ, প্রোনাউনও হতে পারে। আমরা ভালো করেই জানি যে অবজেক্টের সাধারণত নাউন বা প্রোনাউন থাকে, কি থাকে, বা একটা ফ্রেশ থাকে, এটা মুখস্থ বিদ্যা কথা একদম, ঠিক আছে না? ওকে, এবার ট্রানজিটিভ ভার্ব বের করার সহজ উপায়, ট্রানজিটিভ ভার্ব বের করার কথাগুলো মনে রাখবো, এত কিছু না শিখলেও হবে, কিন্তু মনে রাখবেন, কাজে লাগবে আপনার। আর আমরা যখন মুখস্থ করে ফেলবো না, বা একটা আয়ত্তের মধ্যে থাকবে, তখন দেখে চিনবেন যে এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এই মেয়ে কী সমস্যা সুধান, আমার থেকে আপনি অসুস্থ বেশি, আপনার মনে হয় যে আমি খুব মনে সুস্থ থাকি, আসলে আমিও কিন্তু অসুস্থ থাকি, 6-7 ঘন্টা টিউশন, 7 ঘন্টা মিনিমাম টিউশনি, বাসার কাজ করতে হয়, নিজের পড়াশোনা করতে হয়, অলওয়েজ বিজি। 7 ঘন্টা টিউশনির পর এই জন্য চলে যাবো, আমার বাড়ির কাজ করতে হবে, ধান কাটাকাটি শুরু, হেল্প করতে হয়, তারপরে মনে করি ইত্যাদি ইত্যাদি কাজে যাওয়া, নিজের পড়া আছে, আবার টিউশনি, রাতে তো ঘুমও পারতে হয় নাকি, বউর সাথে কথা বলতে হয়, না রাগ করবে, সময় দিচ্ছ না আমাকে, 100%। সারাদিনের সাথে কাজ করবো সমস্যা নাই, কিন্তু যদি একসাথে বসে গালগপ্প না করি তাহলে কিন্তু আমাকে তুমি সময় দাও না। এটা বিয়ে হলে বুঝতে পারবেন, বা ছেলেরা বিয়ে হলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন, বাস্তব কথা বললাম। ওকে, ট্রানজিটিভ ভার্ব বের করা সহজ হয়, সো প্লিজ একটু স্ট্রং থাকেন। হ্যাঁ, ভার্বকে কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাকেই মানে যে মানে করা যায়, তাহলে এ ভার্বকে কি বলা হবে, মানে কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাও, ভার্বকে প্রশ্ন করবা, যদি উত্তর পাও তাহলে ট্রানজিটিভ ভার্ব পেয়ে যাবে। আচ্ছা যাই একটু চলে যাই, অ্যালাউ, কনভিন্স, encourage, force, instruct, invite, pursue, remind, teach, tell, help, নাই দেখেন স্যার, এই অল্প, অ্যালাউ, কনভিন্স, এনকারেজ, ফোর্স, ইনস্ট্রাক্ট, ইনভাইট, পারসিউ, রিমাইন্ড, টিচ, হেল্প, টেল, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো রিডিং করবেন, এগুলো এত মুখস্থ কেন, চলে গেলেন যে, আচ্ছা আচ্ছা সমস্যা, পাইছেন? এক্সাম্পল দেন, শি ইজ ইটিং রাইস, সে কি হচ্ছে, ভাত খাচ্ছে, সে, আচ্ছা খেয়াল করেন একটু কথা বলি, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যদি বলি, প্লিজ একটু মনোযোগ দাও, ফ্যানের পাটা কমাই দিতে হবে।